আগামী 9 এপ্রিল অসম রাজ্য বিধানসভার ভোট। সেই ভোটকে কেন্দ্র করে বর্তমান সময়ে রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করেছে আমরা উল্লেখ করছি। আর ঠিক এ সময়ে আমরা ধলাইয়ের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা শীতাংশু দাসের বাড়িতে ওনার সঙ্গে বসা রয়েছে। এবারের যেটা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ওনার একটি বিশেষ সাক্ষাৎকার, কয়েকটি প্রশ্ন, কয়েকটি জিজ্ঞাসা আমরা ওনার সম্মুখে তুলে ধরবো। আর দাদার কাছ থেকে সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করবো। তার আরে একটি বিষয় বলে রাখি, তিনি কিন্তু আমাদের ধলাই বিধানসভার বিধায়ক না হয়েও গত অন্তত পক্ষে আমি যা দেখছি গত অন্তত 20 বছর থেকে তিনি কিন্তু মানুষের সামাজিক সংগঠন মাতৃভূমির হয়ে তিনি মানুষের সম্পূর্ণ ধলাই বিধানসভার এমন কোন গোত্র, এমন কোন কাস্ট, এমন কোন জাত, ট্রাইবেল থেকে শুরু করে মাইনরিটি হোক আর মেজরিটি হোক, সকলের কাছে কিন্তু এক বাক্যে পরিচিত এক নাম শীতাংশু দাস। তো ঠিক এই মুহূর্তে আমরা সেই শীতাংশু দাস, যিনি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি, ওনার সম্মুখে কয়েকটি প্রশ্ন রাখছি। দাদা, আপনি প্রস্তুত তো? প্রস্তুত। আচ্ছা, প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি জনপ্রিয় সামাজিক সংস্থা মাতৃভূমির সভাপতি, তৎসঙ্গে আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গেও যুক্ত। এই দুই ভূমিকে আপনি কিভাবে সমন্বয় করেন? দেখুন, আমি সর্বপ্রথমে হলো আমি মাতৃভূমির সভাপতি আজকে প্রায় 19 বছর হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি আমি 4 বছর থেকে করছি। আমার আমার চলার পথে সর্বপ্রথম হলো আমার মাতৃভূমি। আমি যতটুকু কাজ করি, সামাজিক যতটুকুই করি, ক্রীড়া ক্ষেত্রে যতটুকুই করি, সাংস্কৃতিক ক্ষেত্রে যতটুকুই করি, আমি মাতৃভূমিকে সঙ্গে নিয়ে আমি চলার চেষ্টা করি এবং আমি করি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে দুইটা ভূমিকা, নির্বাচন আসলে দল, যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য, কিছু একটা দায়িত্ব আমাকে দেয়, সেই দায়িত্বটাই পালন করি, ততটুকুই। তো নির্বাচনের সময়ে দাদার কথা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারলাম, নির্বাচনের সময়ে তিনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, বাকি সময় তিনি অরাজনৈতিক সংগঠন মাতৃভূমি সামাজিক সংস্থার হয়ে কাজ করেন। ধন্যবাদ দাদা। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ধলাই বিধানসভায় এবারে ভারতীয় জনতা পার্টি অমিয়কান্তি দাসকে প্রার্থী করেছে। অমিয়কান্তি দাসের সমর্থনে আপনাকে সক্রিয় প্রচার করতে দেখছি। অমিয়কান্তি দাস কি জিতবেন? 100%। এখানে কোনো ভুল নেই। কোনো 90%, কোনো 80%, কোনো 99% সম্ভাবনা না, 100%। আর বলতে গেলে 110% অমিয়কান্তি জিতছেন। আচ্ছা, একজন সমাজসেবী হিসেবে আপনার জনসমর্থন রয়েছে। এই সমর্থন কি রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আমি জানি না রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে কিনা, তবে আমি যে সংস্থাতে কাজ করি, এই সংস্থার যারা কার্যকর্তারা আছে, ওনারা নির্বাচনের সময় আমার দিকে আমাকে ফলো করে এবং আমার সঙ্গে একটা আলোচনায় ওনারা মিলিত হন। এবং শুধু আমাদের সংস্থা নয়, আমাদের সংস্থার সঙ্গে বা আমাদের সংস্থাকে ভালো পায় ফলোয়ার্স যারা আছে, এরকম কিছু আছে, কিছু ক্লাব আছে, কিছু ব্যক্তিত্ব আছে, এই ধরনের মানুষ আছে, ওনারাও কিন্তু যে মাতৃভূমি এই নির্বাচনে কি করছে, কাকে ভোট দিচ্ছে, কোন দিকে পক্ষপাতিত্ব করছে, এই ধরনের একটা চিন্তাধারা কিন্তু করে, এটাও 100%। আচ্ছা, আরেকটি কোয়েশ্চেন আমার তৎসঙ্গে, বিরোধীরা অভিযোগ করছে সামাজিক সংগঠনের প্রভাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে আপনার মত? যখন আমি মাতৃভূমি সামাজিক সংস্থা গঠন হয়েছিল, আর 2010-11 সালে এখান থেকে যখন কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল, তখনও কিন্তু মাতৃভূমিকে নিয়েই জয়ী হয়েছিল। আর যেদিন থেকে মাতৃভূমি কংগ্রেস বাদ দিয়েছে, এই দিন থেকে দোলাইতে কংগ্রেস শেষ, এটাও কিন্তু 100% সত্যি কথা, কোনো ভুল নেই এটার মধ্যে। আপনি প্রমাণ করে বলুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিয়ে বলবো কিভাবে শেষ হলো। আচ্ছা, যেই দিন থেকে মাতৃভূমি কংগ্রেস থেকে সরে এসেছে, কংগ্রেসের সমর্থন থেকে সরে এসেছে মাতৃভূমি সামাজিক সংস্থা, সেই দিন থেকে কংগ্রেস আজকের দিন পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, আরো 25 বছর পারবে না। এই নির্বাচন তো কিচ্ছু না, আরো আগামী 25 বছর পারবে না। আর এখন এমন এক অবস্থা হয়েছে, কংগ্রেসের সঙ্গে সমর্থনে মাতৃভূমিও যদি যায় তবুও হবে না, কিন্তু মাতৃভূমি আর যাবে না। আপনি তখনকার দিনে, আমি আরেকটি কোয়েশ্চন আপনার সম্মুখে, তখনকার দিনে আপনি দেখছি, আমরা জানি যে আপনি
এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। হুম। নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি সম্ভবত ছিলেন আপনি। আর আপনি ছেড়ে আসার পর থেকে আপনি যেটা বলতে চাইছেন যে তারপর থেকে কংগ্রেসের অধঃপতন দলাইতে শুরু হয়েছে। আমি ছেড়ে আসার পর থেকে না, আমি যদি ছেড়ে আসি, আমি কংগ্রেস থেকে একজন ছেড়েছি, কিন্তু আমাকে ভালোবেসে যারা কংগ্রেস করেছিল সেই সময়, তারাও কিন্তু কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার জন্য কংগ্রেসের এই অবস্থা হয়েছে, আমার জন্য কংগ্রেসের অবস্থা হয়নি। আমি তো একজন। আচ্ছা, বর্তমান সময়ে ধলাই বিধানসভা কংগ্রেস কি অবস্থানে রয়েছে? ধলাই বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের বর্তমান যে অবস্থা, ওদের কোনো ভালো কর্মী নেই, সাফিসিয়েন্ট কর্মী নেই। যুদ্ধে এখানে সৈনিকের প্রয়োজন আছে, সেই সৈনিক মাঠে কাজ করার মতো কর্মী নেই। মূল সমস্যা হলো কর্মী নেই। সংগঠনকে ঢেলে সাজাতে পারেনি না, সংগঠনও নেই, এই ধরনের সংগঠনও নেই। আমি যদি আজকের থেকে আরো 15 বছর আগের কথা চিন্তা করি কংগ্রেসের, তখনকার সংগঠন আর এখনকার সংগঠনের মধ্যে রাত আর দিন তফাৎ। লিডার আছে কংগ্রেসে, যে লিডার নেই সে কথা না, কিন্তু ওয়ার্কার নেই, কর্মী নেই। একটা সময় আমরা দেখেছি সেই আমাদের বর্তমান শিলচরের সাংসদ, যিনি ধলাই থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, আর সেই সময়েও কিন্তু যখন ভারতীয় জনতা পার্টির হয়ে পরিমল শুক্লবৈদ্য এখানে নির্বাচন লড়তেন, ওনাকে কিন্তু কঠোর ঠক্কর দিত কংগ্রেস। তো এই পরিস্থিতি কি এবার সৃষ্টি হবে? তখনকার সময় অন্য কথা ছিল। যে সময় 1991 থেকে যে টক্করের কথা বলছেন, তখন মধ্যেখানে কিন্তু আরেকজন প্রার্থী ছিল, কামাখ্যা প্রসাদ মালা, তৃতীয় শক্তি। তখন আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেসের ভোট, কংগ্রেসীদের ভোট বিভাজিত হয়, 2 ভাগে ভাগ হয়ে যেত, আর পরিমল শুক্লবৈদ্য মহাশয় সেখানে জয়ী হতেন। তো একটা কথা এখানে বলে রাখি, দাদা সে কথাটা মনে করে দিয়েছেন, আমাদের ধলাই বিধানসভা গত কয়েকটি নির্বাচন থেকে, আমি যতদিন থেকে রাজনীতি বুঝি বা এই যে যতদিন থেকে ভোটার হয়েছি তখন থেকে বলতে পারি, দলাইতে প্রতি বছর কিন্তু 3টা যে ট্রায়াঙ্গল যেটা সেটা ভোট হতো এখানে। এখানে প্রতিবারই হয় কোনো দল থেকে নয়তো নির্দল থেকে কামাখ্যা প্রসাদ মালা নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রভাব ছিল ওনার। প্রতি বছর অন্তত 30,000 ভোট ওনার পকেট ভোট ছিল। তিনি নির্বাচনে কোনো দল হোক আর নির্দল হোক যেখান থেকে নাম লিখিয়েছেন, 30,000 ভোট তার পকেটে গিয়েছে। তার পরবর্তীতে বাকি ভোট ভাগাভাগি হওয়ার কারণে এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, যে কথাটি দাদা। আর কামাখ্যা প্রসাদ মালার আর একটা বিষয় ছিল, যেদিন থেকে কামাখ্যা মালা ভোটে অবতীর্ণ হয়েছেন প্রার্থী হয়ে, 2nd পজিশন। কামাখ্যা মালা কোনোদিন 3rd পজিশনে যায়নি। যখন গিরিন্দ্র মল্লিক একবার জয়ী হলেন, কামাখ্যা মালা 2nd পজিশন, পরিমল শুক্লবৈদ্য 3rd পজিশনে। আর আবার যখন গিরিন্দ্র মল্লিক জয়ী হলেন, তখন কিন্তু কামাখ্যা মালা ভোটে দাঁড়ায়নি, প্রতিদ্বন্দ্বী ছিলেন না। 2011 সালে উনি গিরিন্দ্র মল্লিককে উনি সাহায্য করেছেন, যার ফলস্বরূপ 14,000-এরও বেশি ভোটে গিরিন্দ্র মল্লিক জয়ী হয়েছে। 16 নির্বাচনে কামাখ্যা প্রসাদ মালা কিন্তু পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে সাহায্য করেছেন, গিরিন্দ্র মল্লিক পরাজিত হয়েছে, তখনও কিন্তু কামাখ্যা মালা ভোটে দাঁড়ায়নি। আবার 2021-এর নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কামাখ্যা মালার সরাসরি ফাইট হয়েছে, 19,000 ভোটের ব্যবধান হয়েছে, তখন জয়ী হয়েছে পরিমল শুক্লবৈদ্য। আর তখন জয়ী হওয়ার মুখ্য কারণ, আসামে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছে, পরিমল শুক্লবৈদ্য ধলাই রাস্তাঘাটের জন্য সাফিসিয়েন্ট কাজ করেছেন। অনেক বড় বড় সেতু, যেগুলা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে তুলারতল মানুষ গাড়ি নিয়ে পৌঁছতে পারবে, শেওরার তলের সেতু, পানিবরার সেতু, ধর্মীর সেতু, এই ধরনের বড় বড় কয়েকটা সেতু পরিমল শুক্লবৈদ্য তৈরি করেছেন। আর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা ঐতিহাসিক পরিবর্তন উনি নিয়ে এসেছেন, যার ফলস্বরূপ কামাখ্যা মালার সঙ্গে সরাসরি ফাইট হওয়ার পরও উনি কিন্তু 19,000 ভোটে জয়ী হয়েছে। তো বর্তমান শিলচরের যিনি সাংসদ, উনি ধলাই থেকে ওনার রাজনৈতিক সেটা এখান থেকে শুরু হয় 1991 ইংরেজিতে, আপনারা অবগত আছেন। তার বাইরে একটা কথা বলতে চাই, 1991 নয়, তারও আগ থেকে কামাখ্যা প্রসাদ মালা কিন্তু ধলাইতে ছিলেন। আমি যে বিষয়টি উল্লেখ করতে চাইছি, আমি প্রকৃত যেটা তথ্য সেটা আমার কাছে নেই, যেটা শুনেছি ভুল হতে পারে। এখানে একবার শুধু তিনি 50 বা 55 ভোটে হেরেছিলেন, সামান্য ভোটে হেরেছিলেন যেটা, আর প্রতিবারে তিনি 2nd হয়েছেন। কিন্তু
জীবনে অনেকবার নির্বাচনে লড়েও ওনার বিধায়ক হওয়ার যেটা স্বপ্ন, শেষ পর্যন্ত তিনি বর্তমান সময়ে আমাদের মধ্যে নেই। ওনার উনি স্বর্গবাসী হয়ে গিয়েছেন। তো প্রতিবার নির্বাচন আসলে কামাখ্যা প্রসাদ মালার নাম আসতো, আর তিনি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ফ্যাক্টর ছিলেন। তিনি কত ভোট কাটছেন সেটাই ছিল ফ্যাক্টর, আর ওনার ভোট কাটাতে কিন্তু যে জয় আর পরাজয় নিশ্চিত হতো। তো দাদা, আমরা আবার ফিরে আসছি। আচ্ছা, গত উপনির্বাচনে নিহার রঞ্জন দাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে এবারের নির্বাচনে কি কি পরিবর্তন বা শিক্ষা পেয়েছেন আপনি? না, এই ধরনের কিছু না। ভারতীয় জনতা পার্টি তো একই, আমাদের প্রতীক চিহ্ন পদ্মফুল, আর পদ্মফুল নিয়ে যে আসবে ওনাকেই সাহায্য করতে হবে। নিহার রঞ্জন দাস যখন এখানে প্রার্থী হয়েছিলেন, প্রথম অবস্থায় একটা অসুবিধা যে উনি নূতন এই সমষ্টির জন্য, সেটা ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মনোযোগের সহিত কাজ করেছে। এখানে অনেক বিধায়ক মন্ত্রীরাও সেই সময় উপনির্বাচনে এসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন, আর কৌশিক রায়, আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সবাই মিলে কাজ করেছে, উনি জয়ী হয়েছেন। সেটা কিছু না, ভারতীয় জনতা পার্টির রীতিনীতি এক, আর প্রত্যেকটা নির্বাচনের সময় সেটাই অ্যাপ্লাই হয়, আর সেটাতেই সবাই কাজ করে। এখানে যে এই নির্বাচনে ওনার সঙ্গে কাজ করে, এই নির্বাচনে ওনার সঙ্গে কাজ করে, সেটা পৃথক কোনো অভিজ্ঞতা নয়। আচ্ছা, আমরা দেখেছি গত 13 মাস কাজ করার সুযোগ পেয়েছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সে সময় কিন্তু তিনি এমন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, উনি টিকিট বঞ্চিত হওয়ার পর মানুষকে কাঁদতে দেখেছি আমরা। হ্যাঁ, তো নিহার রঞ্জন দাস যে বঞ্চিত হয়েছেন, এটার কি কোনো প্রভাব পড়বে এবারে? না, এটার কোনো, ভারতীয় জনতা পার্টির মধ্যে এই ধরনের কিছু নেই। নিহারঞ্জন দাস কাজ করেছে, নিহারঞ্জন দাসের একটা জনসংযোগ ছিল, সেটা আমিও স্বীকার করছি, যে পাবলিক সঙ্গে ওনার একটা সমন্বয় গড়ে উঠেছিল এই সমষ্টিতে। কিন্তু নিহার রঞ্জন দাস টিকিট পায়নি, অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ভোট মানুষ ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে দেবে, আচ্ছা, সেটার কোনো প্রভাব নেই। যদি এবং নিহার রঞ্জন দাসও কাজ করছে। আচ্ছা, আমরা দেখেছি 13 মাসে নিহার রঞ্জন দাস যেভাবে জনসমর্থন আদায় করেছিলেন, সেই স্রোত কি অমিয়কান্তি দাস ধরতে অমিয়দাও একজন ভালো সংগঠক। অনেক দিন থেকে উনি বিজেপি সঙ্গে জড়িত। বিজেপির আগে উনি এখানে অন্যান্য যেগুলা প্রতিষ্ঠান আছে সেইগুলার সঙ্গেও জড়িত। উনি দক্ষ সংগঠক, উনি বুঝেন, এবং উনিও একজন সাধারণ পরিবারের মানুষ। আমি যতটুকু জানি, বা উনি বক্তব্যে বলেছেন, উনিও ভালো কাজ করবেন। আচ্ছা দাদা, আমি আর একটি প্রশ্ন আপনার সম্মুখে। ধলাই এলাকার প্রধান সমস্যা হিসেবে আপনি কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? দেখুন, ধলাইতে এখন বর্তমানে সমজেলা হয়েছে। ধলাইতে চিকিৎসা পরিষেবাটা একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে আছে। ভালো ডাক্তার ধলাইতে নেই। সেটা আমি সরকারের পক্ষে বিপক্ষে না, আর কোনো প্রতিনিধিরও পক্ষে বিপক্ষে বলছি না। যেহেতু আমি একজন সামাজিক সংস্থায় কাজ করি, সামাজিক সংস্থার একজন সভাপতি, স্বাস্থ্য পরিষেবাকে অধিক অধিক গুরুত্ব দিতে হবে। ধলাইয়ের মানুষ উপকৃত হবে। অনেকে এখানে রোগী নিয়ে আসে ধলাই হসপিটালে, সময় মতো ডাক্তার থাকে না, মানুষকে শিলচর যেতে হয়। আর আজকের দিনে শিলচর যেতে হলে অনেকের হাতে টাকা থাকে না, অনেকে কষ্ট পায়। আমরা সময়ে সময়ে অনেককে এইভাবে সাহায্য করি। আচ্ছা, যেটা দরিদ্র আর প্রান্তিক মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে আপনার ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্যোগ কি হবে? দেখুন, সরকারের যেগুলা প্রকল্প, সেইগুলা তো সরকারি স্তরে, পঞ্চায়েত স্তরে আজকে এখানে সদস্যরা আছেন, দলের বুথ কমিটি আছে, তারপর আপনার পঞ্চায়েত সভাপতি আছে, উনাদের মাধ্যমে তো যায়। আর আমরা সংস্থার পক্ষ থেকে যেটা যেটা করি, মানুষকে সহায়তা করি, সেটা আমরা সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো দরিদ্র মানুষকে আমরা যে সহায়তা করি না তেমন না। অনেকের শ্রাদ্ধ, বিবাহে অনেক মানুষ মারা গিয়েছে, অনেকে পড়তে পারছে না, অনেকের ক্যান্সার হয়েছে, অনেকের আরো দুরারোগ্য রোগ হয়েছে। সাফিসিয়েন্ট করতে পারি না, আমরা সাফিসিয়েন্ট করতে পারি না, কারণ আমরা আমাদের তো যেটাই করি আমরা নিজেদের মধ্যে থেকে করি, কিন্তু আমরা করি। আচ্ছা দাদা, আরেকটি কোয়েশ্চেন আপনার কাছে। আহ, নির্বাচনের যে প্রতিশ্রুতি বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আপনি কি করেন, কি হতে পারে মনে করেন? না, নির্বাচনে দেখুন, নির্বাচন আসার পর যারা নির্বাচনে লড়ে, ওনারা প্রতিটি সভায় প্রতিশ্রুতি দেয়, কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়ার এখন প্রয়োজন পড়ে না।
কিসের জন্য পড়ে না, আমি আপনাদেরকে দুটি কথাই বলবো। আমাদের শিলচর থেকে বাইরেন্টি পর্যন্ত যেটা ভারতমালার রাস্তা হচ্ছে, এবং এটার উপরে 9টা ফ্লাইওভার, আমি যতটুকু জানি, সেটা কোনো নির্বাচনের প্রতিশ্রুতি ছিল না। আর ধলাই বাগা অঞ্চলের মানুষ কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সাংসদ মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। এটা একটা সরকারি। আজকে এক্সপ্রেস হাইওয়ে, যেটা কিছুদিন আগে প্রধানমন্ত্রী এখানে এসে উদ্বোধন করলেন, যে 4.5 ঘন্টায় আমরা গুয়াহাটি যেতে পারবো, এবং 22,000 কোটি টাকায় সেই রাস্তায় কাজ হবে। সেটার জন্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রীকে কোনো অ্যাপ্লিকেশন দেওয়া হয়নি। আজকে আপনারা দেখবেন আমাদের এখানে গ্রামে বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে, বিভিন্ন জায়গায় পানীয় জলের প্রকল্প হচ্ছে, মন্ডল অঙ্গনারী হচ্ছে। এগুলা সরকার থেকে কিন্তু অটোমেটিকলি আসছে। এখানে বাগাবাজার থেকে লিখে দেওয়া হচ্ছে না যে বাগাবাজার গাঁও পঞ্চায়েত অফিসকে বিল্ডিং করতে হবে। সরকার অর্থ দিয়েছে, অটোমেটিক বিল্ডিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। সরকার অর্থ দিয়েছে, হায়ার সেকেন্ডারি স্কুলের কাজ শুরু হয়ে গিয়েছে। সরকার অর্থ দিয়েছে, আপনার মার্কেট শেডের কাজ শুরু হয়ে গিয়েছে। ততটুকুই। তাই নির্বাচনে আজকাল আমিও দেখলাম, নির্বাচনে যারা প্রার্থী, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির, আমি পরিমলদার ক্ষেত্রেও দেখেছি, নিহারদার ক্ষেত্রেও দেখেছি, আর বর্তমানে অমিয়দাও প্রচারে আছেন, সঙ্গে আমরাও আছি। কিন্তু কোনো জায়গায় যে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় না, কিন্তু সেটা বলা হয় যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে যে সমস্ত ডেভেলপমেন্ট শুরু হয়েছিল, সেই ধারাকে অব্যাহত রাখতে যে কাজটুকু আপনাদের বর্তমানে এখনো বাকি রয়েছে, সেইগুলো আমরা পূরণ করব। দাদা, এই আমাদের বর্তমান যিনি বিধায়ক নিহার রঞ্জন দাস, ইনি কিন্তু কয়েকটি ওনার ড্রিম ছিল যে ধলাইকে তিনি পরিবর্তন করবেন। এখানে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা এখনো ধলাই বিধানসভায় কোনো কলেজ, যেটা আমরা উল্লেখ করছি মডেল ডিগ্রি কলেজ হচ্ছে, সেটা বড়ছালেঙ্গায়। কমিউনিকেশনের দিক দিয়ে আমাদের থেকে কিন্তু অনেক দূরত্বে, যেটাকে আমরা সেন্ট্রাল ধলাই বলে ধরি। এখানে কিন্তু কোনো কলেজ নেই। তিনি উল্লেখ করেছিলেন একটি কলেজ, একটি মডেল ডিগ্রি কলেজ, তৎসঙ্গে হাসপাতাল, আর ধলাইকে তিনি কিন্তু এই সার্কল অফিস একটি, উনি কিন্তু সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন। তো অমিয় কান্তি দাস কি সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন? গতদিন আমি ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সঠিকভাবে পরিপুষ্টিত হয়নি ওনার যেটা উত্তর ছিল। না, এখানে মডেল কলেজের প্রয়োজন আছে। আজকে প্রতিনিধি মাধ্যমে সেগুলা কথা যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সরকারও কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সরকারও চিন্তা ভাবনা করছে যে কোন কোন জায়গায় কলেজ নেই, কোন কোন জায়গায় হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি স্তরে উন্নতি করতে হবে, সেইগুলা সরকারের। আসামের যে শিক্ষা বিভাগ, বিগত দিনে আমরা দেখেছি এখানে অনেক স্কুলে অর্থ দেওয়া হয়েছে, অনেক স্কুলে শিক্ষকরা নিযুক্তি পেয়েছে, অনেক ডিগ্রি কলেজ হয়েছে, অনেক মডেল কলেজ হয়েছে। তো এইভাবে হবে। কিন্তু আমাদের এত অঞ্চলের জনসাধারণের একটা ডিমান্ড, সেটা আমি বলবো যে সেটা আছে, যে এখানে একটা কলেজের প্রয়োজনীয়তা আছে। কারণ এখান থেকে কাবুগঞ্জ যেতে হয়, আর বাগাতেও নেই। তো আমরা এখানে একটা প্রয়োজনীয়তা আছে, আমি যেগুলা বললাম। সার্কেল অফিস আজকে সুনাই যেতে হয় আমাদেরকে, সেটারও প্রয়োজনীয়তা আছে। আর এখানে হসপিটালের কথা যেটা বলা হলো, সেটা তো আমি আগেই বললাম যে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য পরিষেবার উপরে। তো অমিয়দা নিশ্চয়ই সেইগুলা বাস্তবায়নের জন্য উনি প্রচেষ্টা চালাবেন। আজকে একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর যখন উনি দেখবেন যে আমার অঞ্চলে কি কি অভাব রয়েছে, সেইগুলা নিয়ে উনি বিধানসভায় তুলে ধরবেন, মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, অন্যান্য মন্ত্রীদের সঙ্গে যাবেন। অটোমেটিকলি আগামী দিনে সেইগুলা বাস্তবায়ন হবে। আচ্ছা, তরুণ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার বা যারা গত বছর ভোট করেছে, এবার দ্বিতীয়বার ভোট করবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আর তারা কেন আপনার সমর্থিত প্রার্থীকে ভোট করবে, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকে আমার সমর্থিত প্রার্থী না, প্রথম হলো ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী। আর আজকে ভারতীয় জনতা পার্টি তরুণ প্রজন্ম বলুন, আর মধ্যবয়স্ক বলুন, আর বয়স্করাই বলুন, যে আজকে এখানে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সমগ্র ভারতবর্ষের 140 কোটি মানুষকে পরিচালিত করছে একটা পরিবারের মতো, তো সবাই একটা ফলোয়ার্স হয়ে গিয়েছেন ওনার। আর আজকে তরুণ প্রজন্মের যারা যুবক যুবতীরা আছে, তারা বিশেষ করে আমাদের মামার উপর, মানে হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থাশীল। কারণ বিগত দিনে দেখুন, এই 21-এর নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রতিশ্রুতি ছিল যে আমি
1 লক্ষ বেকার যুবক যুবতীকে আমি চাকরি দেব। কিন্তু দিতে দিতে উনি প্রায় 1.5 লক্ষের অধিক উনি চাকরি দিয়েছেন। এই বছর উনি ঘোষণা করেছেন যে আমি 2 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেব। উনি যখন দেওয়া শুরু করবেন সেটা 2.5 লক্ষ অতিক্রম করবে। তাছাড়া এখানে যারা হায়ার সেকেন্ডারিতে পাশ করেছে বা মেট্রিক স্কুটি উটি দেওয়া হয়েছে, সাইকেল দেওয়া হচ্ছে, তো অটোমেটিকলি যুব প্রজন্ম মামার ফলোয়ার্স হয়ে গিয়েছেন, মামাকে ভালোবাসেন। আর যেগুলা পাচ্ছেন আজকে নিযুত ময়নার মতো প্রকল্প, এটা সামান্য আর্থিক সহায়তা হলেও, অর্থটা সামান্য হলেও কিন্তু একটা সহায়তা যেটা কোনোদিন চিন্তা করতে পারেনি। আজকে গ্রামের মহিলারা দেখুন 1250 টাকা, 1250 টাকা নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা হয়। কিন্তু আমিও কংগ্রেস দল করেছি, কংগ্রেসের সময় কিন্তু 1250 তো দূরের কথা, 12 টাকাও কোনো মহিলার হাতে তুলে দেয়নি। কিছুদিন আগে একসঙ্গে 9000 টাকা অ্যাকাউন্টে দিয়েছে বিহুর উপহার হিসেবে। প্রায় 40 লক্ষ মহিলা সেই অর্থটা পেয়েছে আমাদের আসামে। আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতে কম করে হলেও 34,000। কংগ্রেস কোনোদিন 34 টাকা দেওয়ার চিন্তা করেনি, 9 টাকা দেওয়ার চিন্তা করেনি। আচ্ছা, একটা কথা, মহিলাদের হাতে আজকে যাদের হাতে 9000 টাকা এসেছে, আসার আগে যখন সেই বার্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, অনেক মহিলারা অনেক ধরনের প্ল্যান করে রেখেছিল যে এই অর্থটা যদি পাই আমি এই কাজটা করব। তো বর্তমান সময়ে আমরা দেখছি একটা বিষয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু হিতাধিকারীকে চয়ন করে হিতাধিকারীর অ্যাকাউন্টে সরাসরি পয়সা ঢুকিয়ে দেওয়া হয়। তো এখানে দাদার কাছে আমার একটা আরেকটি কোয়েশ্চন, সেটা হচ্ছে যে এই হিতাধিকারী নির্বাচনের ক্ষেত্রে স্বজন পোষণ বা প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করে যে নিজের লোককে হিতাধিকারী বা যে প্রাপক নয়, যা না হলে হবে, মানে তাকে দিয়ে দেওয়া হয়, এভাবে কিন্তু অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা যদি কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে হতে পারে, মানে কেউ যদি কোনো আত্মীয়কে, কিন্তু সার্বিক স্তরে তো আমরা যেটা নির্দেশ সরকারের, যে প্রকৃত যারা পাওয়ার উপযুক্ত তাদের কাছে গিয়েই যাতে আবেদনপত্রগুলা পৌঁছে এবং তারা যাতে আবেদনপত্র সঠিক সময়ে জমা দিতে পারে। 1-2 জায়গায় যদি কিচ্ছু হয়ে থাকে হতে পারে, কিন্তু সবাই চেষ্টা করে যাতে প্রকৃত হিতাধিকারী যারা পায়, বঞ্চিত আছে এখনো, পাওয়ার অনেক বাকি আছে, আরো দেওয়া হবে তাদেরকে, যারা বঞ্চিত হয়েছেন তাদেরকেও দেওয়া হবে। তো একটা কথা বলছি, ঠিক এই মুহূর্তে সর্বশেষ আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা সিদ্ধান্ত দাস তিনিও নিজে স্বীকার করে নিয়েছেন একটা কথা, এখনো অনেক বাকি রয়েছে। আমরা উল্লেখ করছি আমাদের ধলাই বিধানসভা যেটা, সেখানে এখনো অনেক উন্নয়ন বাকি রয়েছে, এখনো অনেকগুলো রাস্তাঘাটের কাজ অসম্পূর্ণ রয়েছে। আমরা আগামী দিনে যিনি বিধায়ক নির্বাচিত হন না কেন, ওনার কাছে দাবি থাকবে আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস যেগুলো স্বপ্ন দেখিয়েছিলেন গত 13 মাসে আমাদেরকে, ওনার স্বপ্ন বাস্তবায়নের সাথে সাথে অবশিষ্ট যে সমস্ত কাজ রয়েছে আগামী দিনে, যে প্রত্যন্ত অঞ্চল এখনো পর্যন্ত আমরা দেখি মুমূর্ষু রোগী কোনো কোনো জায়গা থেকে খাদে করে বয়ে নিয়ে আসতে হয়, সেভাবে জায়গা যে আগামী 5 বছরে আর থাকবে না, সেই আশাটুকু করছি। আর তৎসঙ্গে কোন প্রকৃত হিতাধিকারী, সরকারি প্রকল্প যে সমস্ত সুবিধা রয়েছে, যারা প্রকৃত প্রাপক তারা কেউ বঞ্চিত হবেন না। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা আপনাকে